একে অপরের দোষ না ধরা। ৯ নম্বর ফর্মুলা হলো একে অপরের দোষ না ধরা, সবাই সবাইকে ছাড় দেওয়ার মন মানসিকতা তৈরি করা। প্রত্যেকটা বাড়িতেই প্রায় ঘরগুলোতেই ইল্লা মাশাআল্লাহ ২-১টা ছাড়া শাশুড়ি আর পুতের বউ একটা দ্বন্দ্ব থেকেই যাচ্ছে। বাবা সন্তানের মধ্যে একটু মনোমালিন্য আছেই আছে। মা ছেলেকে প্রশ্ন করে, আমি কি তোর কাছে আমি বড় না তোর বউ বড়? আচ্ছা বলেন তো, একজন মায়ের এই প্রশ্নটা কোনো বিবেকসম্মত হতে পারে? তো কথা বলবেন, হতে পারে? আপনি তো মায়ের জায়গায়, কিন্তু আমি যে মেয়েটাকে বিয়ে করে উঠে নিয়ে আসলাম, সে তার বাড়িতে তার বাবা মা ভাই বোন গ্রাম সব ছাড়িয়ে রেখে আমার বাড়িতে একা চলে আসছে। সে ২-১টা ভুল করতেই পারে, তাকে শোধরান, বুঝান, শোনান, আলোচনায় বসেন, বুঝে নেন, ২-১টা ভুল ক্ষমা করে দেন, ২-১টা নসিহত করে দেন, ২-১টা কাজের স্বীকৃতি দেন, তাহলেই তো হয়ে গেল। বরং আমাদের সমাজের মায়েদের একটা স্বভাব হলো এমন, নিজের মেয়েদের কোনো ভুল চোখেই পড়ে না। নিজের মেয়েরা ফেরেশতার পরের ফেরেশতা, কোনো কিচ্ছু চোখেই পড়বে না, কিন্তু পুত্রকে বিয়ে করার পরে শুধু দোষ আর দোষ। এখন কয়টা বাজে? এখনো ঘুমায়? এখন দুপুরবেলা, এখন কি ঘুমানোর সময়? কথা বোঝেন নাই? সারাদিন শুধুমাত্র দোষ ধরতে থাকে। আর পুত্রবধূও শুধুমাত্র আমি একা একাই কাজ করব, আমার শাশুড়ি শুধু বসে বসেই খাবে, এই বুড়ো মানুষ আমার পছন্দ হয় না, এইটা সেটা লেগেই আছে। এটা করা যাবে না, এটা করা যাবে। আপনারা নিঃসন্দেহে পুত্রবধূদেরকে আপনারা আপন মেয়ে করে নেবেন। মনে করেন তার ৬টা কাজ সে করলো, ২টা কাজ খুব ভালো করছে, আপনি ২টার ধন্যবাদ তাকে দেন যে মা তুমি যে এই কাজটা করছো, আজকে তোমার পাকটা খুব ভালো হয়েছে, আমার মনে হয় যেন অনেকদিন পর আজকে আমি কিছু ভাত খাইছি, অল্প আজকে মনে হয় ২-৪টা ভাত আমি খাইছি। কথা বোঝেন নাই? এই কথা জীবনেও বলতে রাজি না। এটা একটু বলবেন যে মা আজকে তুমি যে পাক করছো, আমি পেট ভরে আমি আজকে ভাত খেয়েছি, তোমার পাকটা খুব ভালো হয়েছে, এভাবে পাক করবা। তাহলে সে বুঝতো না আম্মা আজকে আমাকে একটা স্বীকৃতি দিয়েছে। কথা কি বোঝেন নাই? আচ্ছা, এরপরে মনে করেন আজকে প্লেটগুলো ধুইছে সুন্দর, এটা সুন্দর হয়েছে, ঠিক আছে, ২টা ভালো। ২টা বলে তোমার আজকে প্লেটগুলো ধুয়ে রেখেছো, চমৎকার, আমার পছন্দ হয়েছে, হয়ে গেল। ২টা কাজ এমন আছে যেটা আপনার কাছে একেবারে বেশি ভালোও লাগে নাই, আবার খারাপ নয়, চলে। কথা বোঝেন নাই? এই সময় ঘর ঝাড়ু দিলেও চলতো, নাও চলতো। ঘর ঝাড়ু কিছুক্ষণ আগে আপনি দিয়েছেন, এখন আবার সেও দিস, ঠিক আছে দেও, চলুক। আজকে জামা কাপড় ধুইছে, আজকে না দিয়ে শুক্রবারে ধুইলেও তো চলতো, থাক, ঠিক আছে দুর্গেশ। কিন্তু আজকে এসে সে এমন একটা কাজ করে ফেললো, আপনি এইটা ধরে মনের মধ্যে রেখে আপনার সেটা বলতেই হবে। সন্তানকে বললেন যে তুই তোর বউর পক্ষে না আমার পক্ষে, তোর কাছে বউ বড় না আমি বড়, আমি তোরে জন্ম দিছি না বউ তোরে জন্ম দিস? নাউজুবিল্লাহ বলেন। এমন কিছু কিছু মায়ের এমন প্রশ্ন করেন, উল্টা পাল্টা প্রশ্ন করেন, সন্তানদেরকে বিব্রত করে মধ্যে ফেলে দেন। আপনি মা হিসেবে, বাবা হিসেবে আপনার সন্তানকে আপনি বুঝ দেওয়া দরকার ছিল, আপনি তার প্রতি ইনসাফ করা দরকার ছিল, কিন্তু আপনি এমন আচরণ তার সাথে করেছেন, এমন আচরণ করতেছেন। মনে এখন সন্তানরা বাবাকে ঠিক রাখবে না মাকে ঠিক রাখবে না স্ত্রীর কথা শুনবে, কারটা শুনবে, দিশাহারা। বেচারা সারাদিন কষ্ট করে একটু ঘুমাতে আসছেন, মা দিল বিচার 3টা, স্ত্রী দিল শুয়েছে বিচার 6টা, বেচারার ইমেজ, মন মানসিকতা সব নষ্ট হয় কিনা? এমন বাস্তব না বাস্তব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একে অপরের দোষ না খোঁজা, দোষ খোঁজা যাবে না। একদিন তরকারিতে লবণ বেশি হয়েছে, বলে যে মা লবণ একটু কম দিলে ভালো হবে। লবণ কেন বেশি হইল রে? এই লবণ বেশি হয়েছে এটা নিয়ে তালাকও খাইছে এমন মহিলাও আছে, এমন বজ্জাতের পুরুষও আছেন। আমাদের কাছে ফতুয়া যায় যে হুজুর লবণ বেশি দিছি, এই জন্য একদম 1 2 3 তুমি আমি ফ্রি। কথা কি বোঝেন নাই? এক চান্সে 3 তালাক শেষ। হুজুর একটা ব্যবস্থা করেন হুজুর, আমি হুজুর কইছি যে আমার মাথা ঠিক ছিল না। ভাই আপনি 3টা যে বলে ফেলছেন, এখন আমার আর কিছু করার নাই। কথা বোঝেন নাই? এই জন্য এই সমস্ত কাজ করা যাবে না। একটু ছাড় দেওয়ার মন মানসিকতা রাখতে হবে। স্ত্রী স্বামীকে ছাড় দেন, স্বামীকে 10 পথ সদাইয়ের কথা বলছেন, 6টা নিচে 7টা নিচে 3টা নিতে পারে নাই, এখন গিয়েই তালিকা ধরে ওইটা নাইকা ওইটা নাইকা ওইটা নাইকা। করো কি তুমি? তুমি সবসময় খালি অভাবটাই দেখা গেল। আছে এমন নিশুক্রিয়া বান্দা মহিলা কি আছে? এমনটা করা যাবে না। বরং আজকে 7টা নিয়েছে, আপনি ধৈর্য ধরেন, 2 দিন সময় দেন, 1 সপ্তাহ সময় দেন, পরের বেতনটা পাও, আর 2 দিন যাক, তারপরে আবার যাবেন। আপনাকে একদিনে 10টা এনে হাতে দিতে হবে। এভাবে করে পুরুষদেরকে, স্বামীদের কষ্ট দিবেন না। স্বামী যারা আছি আমরা, পুরুষ যারা আছি, মায়েদের দিকে ইনসাফ করবেন, স্ত্রীর দিকে ইনসাফ করবেন, কারো প্রতি
কর্কশ দৃষ্টি না। মায়ের কথা শুনে স্ত্রীকে থাপ্পড় লাগিয়ে দিবেন, এটা করতে পারবেন না। আবার স্ত্রীর কথা শুনে মায়ের উপরে তেড়ে বসবেন, এটা করবেন না। একজন পুরুষ বিয়ে করার পরে তিনি সবচাইতে সেনসিটিভ একটা জীবন তিনি পরিচালনা করতে থাকেন। ওইদিকে মা বিচার দেয়, এদিকে স্ত্রী দেয়। উনি পারেন না মাকে ফেলে দিতে, পারেন না স্ত্রীকে ছেড়ে দিতে। সবাইকে নিয়েই কাজ করতে হবে। আপনি তখন ধৈর্য ধরতে হবে, অনেক ধৈর্যশীল হতে হবে, সহনশীল হতে হবে, মুতাওয়াদিআন হতে হবে। ধৈর্য ধারণ করে স্ত্রীর কথাও শুনবেন, মায়েরটাও শুনবেন, গবেষণা করবেন, অবজার্ভ করবেন, এরপরে তাদেরকে বুঝিয়ে দেবেন। সুন্দরভাবে চলতে হবে, সবাইকে নিয়েই চলতে হবে, ঝগড়া যেন বড় হয়ে না যায়। তাহলে আমরা 9 নম্বর গল্প শুনলাম, 9 নম্বর ফর্মুলা শুনলাম যে একে অপরকে ক্ষমা করে দেয়া, একে অপরের দোষ না ধরা, শাশুড়ি পুতের বউ দোষ না ধরা, বাবা ছেলের মধ্যে দোষ না ধরা। এভাবে করে করে আমরা যেন সবাইকে নিয়ে যেন আমরা চলতে পারি, সেই ব্যবস্থা করা। প্রয়োজনে মাঝে মধ্যে কিছু ওয়াজ নসিহতের ব্যবস্থা করেন, ব্যবস্থা করেন। আপনি দেখলেন আপনার মা এবং স্ত্রীর মধ্যে এই সমস্যা, একটা ওয়াজ পাইছেন, ঠিক কমন পড়ছে, মিজানুর রহমান আজহারী সাহেবের ওয়াজ। আপনার মা আজকে যেই কথা বলছে ওইটা কমন পড়ছে, বাড়িতে নিয়ে যে মা এই ওয়াজ একটু রাইতে শুনেন। কথা কি বোঝেন নাই? মায়ের ওয়াজ শুনবে, বলবে আরে পোলা ওয়াজ তো কি ওয়াজ দিয়েছে আমি তো বুঝছি। আবার স্ত্রীকে একটা ওয়াজ শোনান, যেটা দেখবেন যে আসলেই আপনি তাকে বলে বুঝাতে পারেন না, এমন একটা কমন ওয়াজ আপনি পেয়ে গেছেন যে শাশুড়ির সাথে কেমন আচরণ করতে হবে। স্ত্রীকে বলবেন যে শোনো, মায়ে যে না শুনে কানের মধ্যে হেডফোন লাগিয়ে দিয়ে ওয়াজটা শুনবা, এরপরে আমাকে তুমি বলবা, হয়ে গেল, সলিউশন হয়ে গেল। আবার যেই ওয়াজটা মা স্ত্রী দুজনে একসাথে শোনা দরকার, ওখানে জোরে ছেড়ে দিবেন যে সবাই শুনেন। এখন মা বলবে ও ঠিকই তো আছে, তাইলে এটা তো আমারই দোষ ছিল। স্ত্রী বলবে যে হ্যাঁ কাম হয়েছে, তাহলে ওয়াজ কেন আজকে বাজায়। সবাই সবারটা শুনে গেল, বুঝে গেল, হয়ে গেল সমাধান। আমরা হয়ে গেলাম জান্নাতি মেহমান। আল্লাহ তুমি কবুল করো বলে আমিন।